একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। ও একটা বোরকা পরা চেংড়ি। জয়ের গান শুনে দীর্ঘশ্বাস ফেলল অন্তু। জয় ডাকে, আরমিন। অন্তু পিছনে ফিরল। জয় হাসল তার নিজস্ব ভঙ্গিতে। তোমায় একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলে, কথা বলে না। ছে, রাগ করছো কেন? মামা একটা বিয়ে করায় দেয় না। তার নাকি কোনো মেয়েই পছন্দ হয় না। কিন্তু আমার তো বয়স হইছে। চট করেই হেসে ফেলল কথার মাঝেই। আচ্ছা, যাও এখন চুমু টুমু বাদ। বিয়ের পর মন ভরে চুমু খাবো, ঠিক আছে? অন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জয়ের বয়ে পিছনের ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে। জয় গাড় ঘুরিয়ে তাকালো। হাসতেছিস কেন? আমার প্রেমিকাকে আমি চুমু খাই অথবা এখানেই? উপভোগ কর শালা, উপভোগ কর। হাসবি না। নো হাসাহাসি। অন্তু চলে গেল। জয় হাতের তালু উঁচিয়ে ধরল। আরে, কথা তো শুনে যাও। কথা অসম্পূর্ণ রেখে জোরে শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়ল জয়। প্রাণ খুলে হাসি হাসছে সে। পা বাঁকিয়ে কুঁজো হয়ে দুই হাঁটুতে হাত রাখলো। হাসি থামছে না ওর। ছেলেরা দেখলো জয়ের মন খোলা অট্টহাসি। ওরাও হেসে ফেলল। কোনো মানুষই একক রূপী হয় না। সবারই ক্ষেত্রবিশেষ একাধিক রূপ থাকে। জয়েরও আছে একের অধিক ভিন্ন ভিন্ন রূপ। অন্তুকে জ্বালাতে পেরে সে যে পরিতৃপ্ত। অন্তুর বিরক্তি তাকে আনন্দ দিচ্ছে। এই হাসি তারই বহিঃপ্রকাশ। অন্তুর কান অবধি পৌঁছালো সেই হাসির আওয়াজ। জয় ঠোঁটে সিগারেট চেপে লাইটার চাইল কবিরের কাছে। ভাই, আপনি কি মেয়েটারে সত্যি? গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয়। নিজের কাজে কাজ রাখ, যা। আলিম ঠোঙ্গা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য। জয়ের পছন্দ পেয়ারা। পথে হাঁটতে হাঁটতে পেয়ারা বন্টন করলো সবাইকে। পথে যেসব জুনিয়রদের সাথে দেখা হলো, ওরা সালাম দিয়ে হাত মেলাতে এলো। সকলকে দিল একটা একটা করে। এক মেয়ের ওড়না গলার সাথে ফাঁসির দড়ির মতো পেঁচানো। জয় একবার আপাতমস্তক দেখে বলল, গলার দড়িটা হয় খুলে ফেলো অথবা গায়ে রাখো। ফাঁস টাস লেগে মরে গেলে সেই দোষও আমার হবে। লোকের ভিতরে আমাকে দোষারোপ করার জীবাণু ছড়িয়ে গেছে। আদারওয়াইজ আমার আবার মুখ ভালো না। সাথে চোখ তো আরো খারাপ। আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে। ধরো পেয়ারা খাও। শহীদ মিনারের চত্বরে সিঁড়িতে বসলো। আশেপাশে মেয়ে ছেলেরা বসে হাসাহাসি করছিল। একে অপরের গায়ে ঢলে পড়া হাসি। জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকালো সেদিকে। থমথমে হয়ে উঠল আশপাশ। মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল সবগুলো ওইখান থেকে। শেষ অবধি জয়ের বাগে পেয়ারা জুটল না। রোজ হয় তার সাথে এমন। বিলাতে বিলাতে নিজের পাত খালি। সবাই একজোটে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে। জয় স্বাভাবিক ভঙ্গিতে গাল নাড়ল। খা তোরা, খাবো না আমি। ভাই, কাতর স্বরে একযোগে ডেকে উঠল সবাই। জয় বিরক্ত হলো। এক একটা তো দেখতেছি সুপার ড্রামা কুইনের মেল ভার্সন। পেয়ারার বদলে অমন করে কলিজা কেটে দাও দেখি সম্বন্ধীর চ্যাংড়ারা। 4 আনা পিস পেয়ারা খা তোরা, আমার লাগবে না। পারলে একটা মিষ্টি স্বাদের বেশি করে দরজা মেরে পান কিনে দে, চিবুই। কবির একটা দারুণ কাজ করলো। নিজের হাতের পেয়ারাটা জয়ের দিকে দড়িয়ে দিয়ে দৌড়ে ডান দিকে গেল। যে মেয়েটাকে জয় পেয়ারা দিয়েছিল সে তখনও দাঁড়িয়েছিল। তার কাছে গিয়ে বলল, পেয়ারা দাও। মেয়েটা অবাক হলো, বুঝলো না। বলল, হু। কবির পেয়ারাটা কেড়ে নিল। দৌড়ে এলো দলের কাছে। কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করল না, কথা বলল না। খানিক সময় যেতেই সবগুলো হু হা করে হেসে উঠল। রাহাত কাঁধ থাপড়ায়ে কবিরের। মামা, কি কামড়া করলি? কেড়ে নিয়ে চলে এলি? বাই, তোকে আমি এই বছরের সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব। সাথে থাকবে 2 বালতি পেয়ারা ভাজি এবং পেয়ারার হালুয়া। কবির গম্ভীর মুখে বলল, ভাই, একটা ডাউট। আপনি আসলেই যদি মেয়েটাকে ভালো না বাসেন তাইলে? জয় চোখ তুলল। আমি যা বলি করি তা যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক
আর ভালো লেগে সায় দিত, মিঠা কথা কইতো, আর চোখে দেখতো, তাকাতো আমার দিকে। লজ্জা পেত, যে লজ্জায় লজ্জা না, থাকে আসলে নির্লজ্জতা। দু একদিন গেলে গা ঘেঁষতো। এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করত। এইসব যে কোনো মেয়েই করত, ভয়েই হোক অথবা ইচ্ছে করে। ওদেরকে জ্বালানোর কিছু নেই। সুতো না টানতেই গায়ে আছড়ে পড়া খানকি সব। ওদের জ্বালালে বিরক্ত হতো ওরা, বা সেটা কি জ্বালানো হতো না, নিজের ব্যক্তিত্ব আর পদের নাম বিসর্জন দেওয়া হতো। ঠিক কথা ভাই। ভার্সিটির ক্যাম্পাস ফাঁকা প্রায়। জয় সিগারেটে টান দিল আরেকটা। আরমিন সেরকম? না ভাই, আমার আচরণ, কাছে যাওয়া, কথা বলা সবেতে ওর গা চিটমিট করে ওঠে। ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল যেরকম। আর এখানেই মজাটা, তুই জানিস না, আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। ধরে নে একটা আজাব আমি ওর কাছে। আসলে ওকে বিরক্ত করার ইন্টারেস্টটা এখানেই। কিন্তু ভাই, জয় হাসলো। রাহাত, ছাড় দেয়া আর ছেড়ে দেওয়াকে গুলিয়ে ফেলিস না বাপ। ছাড় দিয়ে রেখেছি, সুতো আমার হাতে। সুতো জড়াতে শুরু করলে হুড়মুড়িয়ে এসে আমার খপ্পরে পড়বে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, জানিস। আর কাউকে কিছু বলতে দিল না। কবিরের দিকে তাকালো। এই অমলেট, গিটার দে আমার। ওর কোলে গিটার তুলে দিল কবির। তাতে টুংটাং সুর তুলে বজ্রকণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে গিয়ে উঠল। দর কলকি মারো টান, গাঞ্জা বাবার আশেকান, মইরা গেলে সঙ্গে কিছুই যাইবে না। গা দুলিয়ে হেসে ফেলল নিজেই। ছেলেদের অবস্থাও বেকায়দা। জয় গিটার নামিয়ে রেখে সিঁড়ির দিকে ঝুঁকে বসল। গা কাঁপিয়ে হাসছে। হাসির দমকে শরীর দুলছে তার। ছেলেরা ভীষণ ভক্ত জয়ের। নেতা নেতা ভাব, সভ্যতার বড় অভাব। সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। জয় ডাকলো, এই শোন, এদিকে আয়। ছেলেটা এসে দাঁড়ালো। জয় আগাগোড়া চোখ উপর নিচ করে দেখলো একবার। প্রশ্ন করলো, নাচতে পারিস? ছেলেটা বোকার মতো চেয়ে আছে। জয় বিরক্ত হলো, নাচতে পারিস নাকি? ছেলেটা না বুঝেই বোধহয় গাল নাড়ল। জয় জিজ্ঞেস করলো, কি কি নাচ পারিস? কথা শেষ করে কবিরের দিকে কাঁধ ঝুঁকিয়ে চিবুতে চিবুতে বলল, আজকাল খুব সুরসুরি টের পাচ্ছি ভিতরে। আগুন বেড়ে গেছে। কবির উদ্ভট হাসল। ভাই, কি কন না কন, দিনের বেলায় কেমনে কি, রাতে একটা ব্যবস্থা হবে না হয়। ভ্রু জড়ালো জয়। দিনের বেলা সুরসুরি উঠা যাবে না নাকি? এখন বুঝতেছি মানুষ বিয়ে কেন করে, দিন হোক বা রাত, যখন তখন ফুল টাইম। ভাই, আপনিও জীবনে বিয়ে শাদী করবেন? মানে আপনার হাবভাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন। কথা খারাপ বলিসনি তুই। আমিও ভাবছি কয়দিন ধরে তোকে একটা বিয়ে দেব। তারপর বউটাকে আমি আর তুই ভাগ করে নেব। ভাগাভাগি এক মহৎ মানসিকতার পরিচয়। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সপ্তাহে 3 দিন তোর, 3 দিন আমার। বাকি শুক্রবারটা আমার বোনাস। রাহাত হেসে গড়াগড়ি খায়। ভাই, বউ ওর, বোনাস আপনি কেন পাইবেন? বিয়ে কে দেবে হ্যাঁ শালা? যেই ফকিরের শিরনি খাও, সেই ফকির চেনো না? তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে? ভাই, কিন্তু আপনি বিয়ে করবেন না কেন? জয় পেয়ারাতে কামড় দিল। পুরুষ দুই প্রকার, এক বিবাহিত, দুই জীবিত। তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না। বেঁচে থাকার কোনো টেস্ট নেই। থুক। ভাই, তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না? জয় মাথা নাড়ল। চান্সই নেই। নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটাকে বলল, একটা জাম্পেস বেলি ডান্স দে তো, নাচ। কবির ফিস ফিস করলো, ভাই, ও তো বেডা মানুষ। ওর বেলি ডান্সে আপনার আগুন কেমনে নিভব? ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকিয়ে আঙ্গুলে তুড়ি বাজিয়ে তীব্র বিরক্তি নিয়ে সামনের রাস্তার দিকে আঙ্গুল ইশারা করলো। এ, যা, ভাগ এখান থেকে। যা সামনে থেকে, সর। শোন, আবার যাইয়া উপর মহলে কমপ্লেন করবি না।
এটা রেগ না রে পাগলা, আমার ভালোবাসা। আমি আছি কিছুদিন। আর বদনাম ভাল লাগে না আজকাল, বয়স হচ্ছে তো। প্রফেসর এদিকেই এগিয়ে আসছেন। জয় উঠে দাঁড়িয়ে আরেকটা লম্বা টান দিল সিগারেটে। স্যার যখন একদম সামনে এসে দাঁড়ালো, তার মুখের সামনে একবার দুয়া ছেড়ে তারপর তা মাটিতে ফেলে জুতা দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল। সালাম স্যার। কি অবস্থা? তোমার কি অবস্থা? হাত দুটো মাথার উপরে তুলে অলস ভঙ্গিতে বলল জয়, বিন্দাস চলছে। নাক কুঁচকালো প্রফেসর। কি করছো আজকাল? যা করছি, আপনি স্যার মানুষ, বলা ঠিক হবে না। আপনাদের একটা ইজ্জত আছে না? এত রং তামাশা আর ভালো থাকা থাকি আসে কোত্থেকে? মাথার ওপর থেকে হাত নামালো জয়। ভালো থাকা একটা পেশা স্যার। পেশা? প্রফেসর স্যার কপাল কুঁচকালেন। মাথা নাড়ল জয়। জি স্যার, পেশা। তাই নাকি? স্যার রেগে যাচ্ছেন? জয় তাতে লম্বা হাসল। হ স্যার, এই পেশায় দরকার যা ইচ্ছা তা করার ক্ষমতা আর মন মানসিকতা। যখন যা ভালো লাগবে, যাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে তা করার সাহস এবং পাওয়ারটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায়। সেটা খারাপ অথবা ভালো, এই চিন্তা করলে আপনি এই পেশার যোগ্য না। তাইলে আপনাকে ওই মাল গিলে ডিপ্রেশন কাটাতে হবে। তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মাল গেলো না। সিগারেট টানো না? ওটা তো স্টাইকেল স্যার। রাত হলে দু এক প্যাক মাল পেটে না ফেললে চলে। এবার চূড়ান্ত রাগলেন স্যার। বজ্জাত ছেলে, তোমার সাথে কথা বলাই তো উচিত হয়নি আমার। এমন ভাব করছেন যেন আজকেই প্রথম অনুচিত কোনো কাজ এবং শব্দের সাথে পরিচয় হলো আপনার। দিনে কয়টা উচিত কাজ করেন? যেসব কাজ করেন আপনি, আমিও অত খারাপ না। মুখ খুলায়েন না স্যার। বদনাম করছেন মুখের উপর। এদিক ওদিক তাকাচ্ছে আর কথা বলছে জয়। তার এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো সময় চোখের চাহনি এবং গাড় স্থির থাকে না। পাখির মতো তাকিতুকি চলতে থাকে। প্রফেসর জিজ্ঞেস করলেন, কবে এসেছো ঢাকা থেকে? আবার ঢাকা ফেরার সময় হয়ে এলো। আপনি আসার কথা বলছেন? পরীক্ষা কবে? পরশুদিন যাব। পাখিদের মতো চোখের চাহনি এবং গাড়টা সর্বক্ষণ ছটফটে, চঞ্চল বেপরোয়া জয়ের। প্রফেসর বললেন, ভালো হও, বকাটে হচ্ছ দিন দিন। একটা বিয়ে দিয়ে দেন তাইলে, ভালো হয়ে যায়। তোমাকে মেয়ে দিবে কে? এমন বাপ নেই দেশে আমার জানা মতে। দিনকে দিন যা হাবাতে হচ্ছ, এক নাম্বারের ম্যানার্সলেস তুমি। জয় সোজা হয়ে দাঁড়ালো, নাক শিউরালো। দিলেন তো মোটটার বাম্মা করে। ম্যানার্স কি জিনিস? হোয়াট ইজ ম্যানার্স? সেটা খায় না গায়ে মাখে? ম্যানার্স আর আমি একসাথে? এই অসম্ভব বাক্যটারে উচ্চারণ করার খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে? যান যান, কোথায় যাচ্ছিলেন যান। আপনার উদ্দেশ্যে সম্মান দেখিয়ে আবার সিগারেটটা ফেলে দিলাম। 18 টাকা একটা সিগারেটের দাম। গম্ভীর মুখে তাকালেন স্যার। শুধরাবে না। এগিয়ে গেলেন প্রফেসর। জয় আনমনেই বলল, শুধরালে কি আপনার মেয়ে বিয়ে দিবেন আমার সাথে? স্যার পেছন ফিরলেন। কচু দেব? জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল, লাগবে না, ওটা আপনিই জুস করে খাইয়েন, পেট কমবে। আমার অ্যালার্জি আছে, গা চুলকায়। স্যার কপালে হাত ঠুকলেন। কবির জিজ্ঞেস করল, কি করবেন ভাই এখন? তুলির শ্বশুর বাড়ি যাব, কোয়েলকে আনতে যাব। সীমান্ত শালার চুলকানি বাড়ছে। ভালো একটা মলম কিনে নিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি। জনসেবা করাই তো আমার কাম। ভাই, মাইরেন না ওরে। সামনে কিন্তু নির্বাচন। হামজা ভাই জানলে আমি শেষ। নতুন একটা বাছাই অনুষ্ঠিত হবে আবার, কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না। হামজা জয়কে বলেছিল, আমার পদটা তুই নে, নমিনেশন পাইয়ে দেব আমি। জয় জানিয়েছে শখ নেই। এই পদই বাড়ি পড়তেছে আমার উপর। এইটাই কখন জানি অন্য কারোর গাড়ে চাপাইয়ে দেব নে। মাল-টাল খেয়েছিস? মাথা ঠিক আছে? পদ কি মুড়ের মোয়া তোর কাছে? ভাই, ভালো হওয়া সহজ কাম। ঠিক ততটাই কঠিন হলো ভালো হওয়ার নাটক করাটা, যেটা আমাকে ছাত্রনেতা হিসেবে প্রতি মুহূর্তে করতে হচ্ছে। কোনো রকম অসভ্যতা, অশালীনতা, উচ্ছৃঙ্খলতা চলবে না। শালা মার্কা, কথা একখান। কেন বাল,
আমি যদি আসলেই ভালো না হই, তাহলে আমি নাটক করব কে? তাও আবার বিনা পয়সায়। আমি ভালো না, তবুও মানুষের মনোরঞ্জনের জন্য নাটক করতে হবে। যাত্রাপালার জোকার আমি? এইসব বাড়ি নাম, ভালো মানুষের পদক, কর্তব্যপরায়ণতা, এইসবে গা চুলকানি আছে আমার। তবুও শুধু রয়ে গেছি ক্ষমতা হাত রাখার জন্য। নয়তো এই বালের পদ আমার জন্য যায় না, তুমিও জানো। হামজা গম্ভীর চোখে তাকালো। হামজার চোখের মণি আলকাতরার মতো কালো রং, তাতে যেন চোখের দৃষ্টি আরো সুচালু লাগে দেখতে। জয় বুঝানোর মতো করে বলল, ছ্যাঃ, আমার কথা বুঝার চেষ্টা করেন না কেন বাল? আমি আমার স্বাধীনতা হারায়ে ফেলছি এই দায়িত্ব পালনে। নেতার মেলা গুণ থাকা লাগে, যা আমার নাই। প্রতিদিন আরমিন আমার সাথে যা করে যাচ্ছে, তুমিই কও কেন সহ্য করতে হইতেছে? আমি চাইলেও কষে ৪টা থাপ্পড় লাগাইয়ে কানে জিজি ডাকাতে পারি না, মন ভরে বকতে পারি না শালিরে, কারণ আমি ছাত্রদলের লিডার। চ্যাটের বাল আমার। হামজা এই ব্যাপারে কিছু বলল না, সতর্ক করল, বাড়ি থেকে বের হবি না, হলে কি? হামজা শীতল চোখে তাকালো। এই কথার খেলাপি হলে নিজের হাতে হাঁটুর হাড় ভাঙবো আমি তোর। মাঝারের ছেলেরা ৩ বেলা নজর রাখছে বাড়ির ওপর। তোর ভাবি ওই বাড়ি যাবে বলে জিদ ধরে বসে আছে। বিকেলে সম্মেলন আছে, একটা হাঙ্গামা হবেই হবে। সাবধান করলাম, বাইরে যাস না। জয় ঘড়ি দেখলো, 10টা বাজছে বেলা। ছাদে গিয়ে কবুতরের খাবার দিয়ে 2টো কবুতর ধরে আনলো কচি দেখে। তরুকে ডেকে বলল, পাতলা ঝোল রান্না করতে বলবি, মামি আর আমি খাবো। মামির শরীর ভালো? এখন ব্যথা কম। আপনি কোথায় যাবেন? হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করেছে। আমি গিয়ে বলে দেব আপনি বের হচ্ছেন। জয় চোখ বুলালো তরুর উপর। বাড়াই চালি তো? হামজা ভাই বাড়া দেয় তোরে আমার পিছনে লেগে থাকতে? কানটা 2 চড়ে গরম করে দেব সম্বন্ধের চিংড়ি। হামজা রুমে এলো। রিমি বিছানার উপর বসে আছে। গায়ের ওড়নাটা পরিত্যক্ত হালে বিছানায় পড়ে আছে। খেয়ালহীন উদ্ভ্রান্তের মতো বসে আছে। হামজা গিয়ে বসলো সামনে। সকাল থেকে খাওনি কেন কিছু? আপনার পয়সায় কিছু খাওয়ার রুচি আসছে না। হামজা চরম ধৈর্যশীল পুরুষ, তবুও যেন খপ করে আগুন লেগে গেল ভিতরে। তা গিলেও ফেললো মুহূর্তে। হাসলো অল্প। তাহলে কার পয়সায় খাবে? স্বামীর পয়সায়ই তো খেতে হবে তোমাকে। আপনি স্বামী, হিসেবে তো তাইই আসে। ওই হিসেব ভুল ছিল, তাই নাকি? তো এখনকার নতুন সঠিক হিসেবটা কি? আপনি জানোয়ার, জঙ্গি পশু, অত্যাচারী ক্ষমতালোভী কুকুর। আমি আব্বুর কাছে যাব যখন বলেছি তখন যাবই। আপনি জানেন আমার জিতকে। আপনাকে চিনতে ভুল ছিল আমার। হামজা নিজে উঠে গিয়ে খাবার আনলো। পা রিমির সামনে রাখতেই প্লেট ধরে গায়ের জোর দিয়ে ছুঁড়ে ফেলল রিমি। হামজা তাকিয়ে দেখলো একবার প্লেটটা। রাশিদা খালা দৌড়ে এলেন। প্লেট উঠাতে গেলে হামজা বলল, ওহো। রাশিদা তাকালেন। হামজা দুধারে মাথা নাড়ল। আপনি যান, যে হাত থেকে পড়েছে ওই হাতেই উঠাবে, সমস্যা নেই, যান আপনি। রিমিকে জিজ্ঞেস করলো, কি করবে ওই বাড়ি গিয়ে? দেখবো নিজের চোখে। আপনার মতো জানোয়ারের হাত কোনো বাড়িতে পড়লে সেই বাড়ির হাল কি হয়, চুরমার হয়ে যায়, তা দেখে কি হবে? ফুঁসে উঠল রিমি। আপনার একটুও আফসোস নেই এসব নিয়ে? অভ্যাস নেই আফসোস করার। আমি নিজের কাজে কোনোদিন আফসোস করিনি রিমি, সেটা যতই নিকৃষ্ট কাজ হোক না কেন। আমাদের কাজই বিতর্কিত। এটা পলিটিক্সের পলিসি। রিমি ডুকরে উঠল। হামজার বুকে কঠিন 2টো ঘুষি মারল। চোখের সামনে থেকে যান, আপনাকে সহ্য হচ্ছে না আমার। যা করছি দলের প্রয়োজনে। তোমার চাচা আমাকে মারতে চাইলে ভালোভাবে মিটিয়ে নিতাম, কিন্তু সে আমার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করেছে বারবার। এটা ভয়ঙ্কর রিমি। যে তোমাকে নয় বরং তোমার দুর্বলতাকে টার্গেট করে, সে তোমার জন্য জাহান্নামের মতো ভয়ানক। আমার ক্ষতি করার চেষ্টা করছে গোপনে, অথচ প্রকাশ্যে আর খারাপভাবে জয়ের দিকে হাত বাড়াচ্ছে। একবার ট্রাক চাপা দিয়ে পরের বার ছুরির আঘাত করে। মাঝারের প্রাপ্য ছিল যা, তা পেয়েছে ও। এ নিয়ে তুমি বেশি বেশি করছো। পছন্দ হচ্ছে না ব্যাপারটা? জড় করে কেঁদে উঠল রিমি। আপনি বন্দুক চালাতে জানেন, জানা ছিল না আমার।
হাস্যকর। হামজা ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত ভয়ানকভাবে হাসলো। আমি বন্দুক চালাতে পারি না? এটা তোমার ফ্যান্টাসি রিম। তুমি আমাকে এক ভদ্রলোক হিসেবে ভাবতে চাও, যা বাস্তবে আমি নই। আপনাকে নিয়ে আমার ধারণাগুলো কাচের মতো খান খান হয়ে গেছে। আপনার পিস্তল এই 2 বছর বাদে সেদিন দেখলাম কাবার্ডের গোপনে সিন্দুকে তোলা। কেন হামজা? এই লুকানো রূপ কেন রেখেছেন নিজের মাঝে? হামজার শক্ত হাতটা রিমির কোমল গালে রাখল। আরো আছে, যে সব ধারণ করতে তোমাকে কঠিন বেগ পেতে হবে। এখন থেকে প্রস্তুত হও, নয়তো সেসব সহ্য করতে পারবে না। রিমি অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমার ভাই ছিল না। মাঝার ভাইয়া আমাকে কোলে পিঠে চড়িয়ে মানুষ করেছে। আপনি তার পিঠ ছিদ্র করে রেখে এসেছেন। আপনি মানুষ? হামজা হাসল। মানুষই তো, রাজনীতির মানুষ। রাজনীতিতে মানুষ ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে? আব্বু বা চাচ্চুকে তো নামতে হয়নি এমন। আপনি একটা ধোঁকা, একটা যন্ত্রণা, যা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি সইতে পারছি না। আপনার মুখ দেখেও বুক ভেঙে আসছে। হামজা হাসল। তুমি বোকা আর সরল রিমি। তোমার বাপ চাচা কি করেছে তা তো আর তোমার সাথে আলোচনায় সভা ডেকে করেনি। নিজের বাপ চাচা তোমার কাছে খারাপ হবে না, এটাই স্বাভাবিক। আর রইল কথা মাঝারের, তো ও তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে তোমার এত মায়া। আর আমি আমার এই হাতে জয়কে মানুষ করেছি। আমার কি? আমার এই জিত কোথায় গিয়ে থামবে, কোন কোন মোড় পাড়ি দেবে জানা নেই। তবে এইসব জেরে ফেলো মাথা থেকে। ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি, আমার নামে কবুল পড়িয়ে তুমি আমার হয়েছ। অতএব আমাকে ঘিরে চিন্তাধারা থাকা উচিত তোমার। বাপের বাড়ি পর হয়েছে, আমি তোমার জাত পরিচয় এখন। রিমিকে কান্নারত রেখেই বেরিয়ে পড়ল হামজা। সাদা দবদবে পাঞ্জাবির ওপর ঘিয়ে রঙের মুজিব কোট বেশ মানিয়েছে শ্যামবর্ণের লম্বা শরীরটাতে। গাড়িতে ওঠার আগে কবির দ্রুত গিয়ে গাড়ির দরজা খুলতে গেলে হামজা রোদ চশমা খুলে বলল, এসব ফর্মালিটি দেখাবি না আমার সঙ্গে, পছন্দ না আমার। চারদিকে পোস্টারে ছেয়ে গেছে পথঘাট, মাইকিং চলছে রাস্তায় রাস্তায়। সেই সব পেরিয়ে এগিয়ে চলল হামজার গাড়ি পলাশের ডেরার দিকে। দিনাজপুর শহরের সন্ত্রাস বিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রিত, রজন ও তার ভাতিজা পলাশ। হামজার মোটেও ইচ্ছে ছিল না রিমিকে কাঁদিয়ে এইসব করার, কিন্তু চাচা শ্বশুর মশাই খুব লাফাচ্ছেন, পাত্তাই দিচ্ছে না হামজাকে। আজও ক্লাবঘরের জানালার কাঁচ ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে। গোপন সূত্রে খবর পেয়েছে, জয়কে কেসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনায় নেমেছেন জন্টু সাহেব। সুতরাং পলাশের সাহায্য একান্তই দরকার এই সময়। ভোটের আমেজে এলাকায় রমরমা হয়ে উঠেছে। আজ বিকেলের সম্মেলনে কিছু লোক লাগবে হামজার, পলাশ দিতে পারবে সেই লোক। হামজা বেরিয়ে যেতেই জয় বেরিয়ে পড়ল ভার্সিটির ক্লাবের উদ্দেশ্যে। সেখানে ঝামেলা হয়েছে ছাত্র হোস্টেলে কিছু একটা। সাদা লুঙ্গি আর শার্ট পরে তরুকে ডাকলো। তরু এলে বলল, তোর বড় শালটা নিয়ে আয়, এসে আবার দিয়ে দেব, নাকি সমস্যা হবে? তরু কথা না বলে বেরিয়ে এলো। তার জানটা যেখানে হাজির সেখানে শালের কথা বলছে। শালটা জয়ই আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল। ভার্সিটিতে ঢুকতেই ছেলেরা ভিড় করে ফেলল জয়কে ঘিরে। এই জন্যই সাধারণত জয় ভার্সিটিতে ঢুকে মুখে রুমাল বেঁধে, ক্যাপ পরে পেছনে ঝোপঝাড়ের রাস্তা দিয়ে। সামনে দিয়ে ঢুকলেই সালামের জবাব দিতে আর ছেলেদের ভিড়ে বিরক্ত হয়ে যায়। অনেকেই হ্যান্ডশেক করতে এগিয়ে এলো, ভালো আছে কিনা জিজ্ঞেস করলো। ছেলেরা পেছনে, সামনে জয় হেঁটে এগিয়ে গেল ক্লাবের পথে। পথে হিন্দু ম্যাডাম শ্যামলী দাসের সঙ্গে দেখা হলো। জয় লম্বা করে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম অল্প হাসলেন। এই কাজটা জয় ইচ্ছে করেই করে। হামজা থাকলে ধমক দিত, সালাম নিয়ে ইয়ার্কি ঠিক না। কিন্তু জয়ের কাছে যুক্তি আছে। শান্তি সবার উপরেই বর্ষণ করা যায়, তার উপর জয়ের তো কোনো ধর্ম নেই। কার্যালয়ে গিয়ে চেয়ার টেনে বসলো। প্রথমেই এলো একদল সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষে ফাইনাল ইয়ারের বিদায় অনুষ্ঠানের আয়োজন বিষয় নিয়ে। জয় হিসেব দেখে কাগজটা টেবিলে রেখে বলল, এত সব বড়লোকি আয়োজন করার মানে নেই কোনো। জিলাপি অথবা বাতাসা ছিটিয়ে হরিলুট দিয়ে দে।
ভাই, এইটা একটা কথা? কথা না। কথা কাকে বলে বলতো? মনের ভাব প্রকাশ করতে যে ধ্বনি বা আওয়াজ গলা দিয়ে বের হয়, সেটাই ভাষা বা কথা। সেই হিসেবে আমারটা কথা ছিল না। কপাল চাপড়ালো ওরা সব। বোঝা গেল জয় এই ব্যাপারে আর কথা বলতে আগ্রহী নয়। তার সিদ্ধান্ত চূড়ান্ত। মজার ছলে আন্তরিক কথা, আর আন্তরিকের স্বরে বনোয়াট ভণ্ডামি করার লোক সে। পেপার ওয়েট নিয়ে খেলতে খেলতে বলল, হোস্টেলে কি হয়েছে? একজন বলল, ভাই, ভার্সিটিতে গতদিন বিকেলে আপনাকে নিয়ে বিতর্ক লেগেছিল। আপনি নাকি সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে হ্যারাস করছেন। মেয়েটা কমপ্লেন করেছে সাধারণ সম্পাদক মুকুলের কাছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি ওকে বাজেভাবে ডিস্টার্ব করেন ভার্সিটিতে আসলে। সাথে সাথে থেমে গেল ছেলেটা। বাকিটা বলতে ভয়। জয় হেসে ফেলল নিঃশব্দে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। ছাদের দিকে মুখ তুলে বিড়বিড় করল, আরমিন, আরমিন, আরমিন। কি যে করো তুমি? এই তো খেয়াল থেকে বের হয়ে যাচ্ছ, আবার ঠিক কোনো না কোনো বেয়াদবি করে আগুন জ্বালাচ্ছ ভেতরে। চোখ খুলল সাথে, কিরে, থামলি কেন? শুনছি, বলে যা, থামিস না। ছেলেটার মুখ শুকনো। জয় সোজা হয়ে বসলো। বিক্ষোভ চলছে এই নিয়ে, তাই তো? তোমাদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করাতে পারবে তো? এরকম এই নীরব বিক্ষোভ করছে, সবগুলো মহিলা মানুষের মতো পিছনে লুকিয়ে। ছ্যাঃ, শালারা হিজড়ার বংশ সব। এদের দিয়ে আদৌ সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে? এই যে গেট দিয়ে ঢুকলাম, একটা খোয়া পর্যন্ত ছাড়ল না কেউ। বিদ্রোহ সংগ্রাম পারে না এরা, অথচ ছাত্র রাজনীতিতে আছে। লজ্জাজনক। সামনে এসে একটা বকা পর্যন্ত দিল না কোনো শালা। এই নাকি এরা ছাত্রলীগ, এরা যুব সেবক। শালারা বালের আন্দোলন শিখছে। আমি হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য। কত দুঃখে আছি। অজান্তে হলেও আমার পদত্যাগ করিয়ে একটা উপকার করতে পারতো বেটা শালারা। খাস মনে দোয়া দিতাম। সবার মুখে আতঙ্ক ছেয়ে গেল। জয় আমির পদত্যাগ করতে চায়। এই লোক মজার ছলে কঠিন সত্যি কথা বলে। জয় ডাকলো, সেজান, কাল সকালে ওদের কার্যালয়ে আনবি। আন্দোলন শেখাবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোও শেখাবো। যা। সকলে হাহাকার করলো। ভাই, আপনি কি পদত্যাগ করতে চান? মানে? পেপার ওয়েট হাতে তুলে উঠে দাঁড়ালো জয়। রাহাতকে বলল, আগামীকাল একটা সম্মেলন ডাক, সকলেই যেন উপস্থিত থাকে। কাল না হলে পরে কিন্তু দেরি হবে। কাল রাতের গাড়ি আমার, ঢাকা থেকে ফিরতে দেরি হবে কয়েকদিন। বহুদিন, বেশ বহুদিন পর জয়কে কার্যালয়ে পাওয়া গেল সেদিন। রাজনৈতিক কর্মীর মতো সাদা ভদ্র পাঞ্জাবিতে নয়, জয় আমিরকে দেখা যায় তার চিরচেনা ভূষণে। লম্বা শরীরে সাদা দবদবে থানের লুঙ্গি, একটা শার্ট, তার উপরে শাল জড়ানো, পায়ে চামড়ার স্যান্ডেল, তার বেল্ট খোলা। প্রয়োজন মতো ক্ষেত্রবিশেষ বদমাশ রসিক জয় আমিরের চেহারায় ফুটে ওঠে গম্ভীর এক নেতৃত্ববোধ। অনেকদিন পর কার্যালয় থেকে সে দলবলসহ ক্যাম্পাসে নেমে চক্কর দিল চারদিকে। এলএলবি বিভাগের ছাত্রী অন্তু, সেখানকার হেড হলেন শিক্ষিকা মনোয়ারা রেহেনা। জয় অনুমতি চাইল দরজার বাইরে দাঁড়িয়ে। আসবো ম্যাম? আসো। ম্যাম কিছু লিখছেন? জয় সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলো কয়েক মুহূর্ত, পরে বলল, বসতে বলবেন না ম্যাম? চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকিয়ে ইশারা করলেন ম্যাম। বসলো জয়। কেন ডেকেছেন? নাস্তা এনেছেন ভালো কিছু? আপনার হাতে পাটিসাপটা খাই না কতদিন, ভেবেই খিদে লাগছে। পানি আছে ম্যাম? দুটো ঘুমের ওষুধ খাবো। আমার আবার ঘুমের ওষুধ পেটে পড়ার পর কাজ শুরু হতে দেরি হয়। এখন খেলে তবে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে পারবো। মনোয়ারা ধমক দিলেন, শ্যাট আপ, চুপ করে বসো। জয় ঠোঁটে আঙ্গুল ঠেকালো। ওকে, কিন্তু শুধু চুপ করতে বললেই হতো। বসে তো আমি আছি। মনোয়ারা কটমটিয়ে তাকালেন। জয় হাতের পেপার ওয়েটটা টেবিলে ঘুরিয়ে খেলছে, ঠোঁটে বাচ্চাদের মতো দুষ্টু হাসি। মনোয়ারা দীর্ঘশ্বাস ফেললেন।